কার্বন নিঃসরণ কমিয়ে বাংলাদেশ সরকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। স্কটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উচ্চ কার্বন নিঃসরণকারী দেশগুলোকে এখনই করণীয় ঠিক করার তাগিদ। 2030 সালের মধ্যে বায়ুমণ্ডলে মিথেন গ্যাস কমিয়ে আনতে 80টি দেশের চুক্তি সই। অংশ নেয়নি চীন, রাশিয়া ও ভারত। নিউ ইয়র্ক সিটি নির্বাচনে প্রথমবারের মতো বিচারক ও কাউন্সিল ওমেন হলেন বাংলাদেশি সোমা সাইদ ও শাহানা হানিফ। প্রবাসীদের উচ্ছ্বাস। এবং আয়ারল্যান্ডে বাড়ছে আবারও করোনা আক্রান্তের সংখ্যা। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি শায়লা রহমান ইমা। উচ্চ কার্বন নিঃসরণকারী দেশগুলোকে এখনই তাদের করণীয় ঠিক করতে হবে এবং বৈশ্বিক দায় স্বীকার করতে হবে জলবায়ুর কারণে বিপন্ন জনগোষ্ঠীর। শুধুমাত্র অভিযোজন নয়, জলবায়ুর ক্ষতির প্রভাব কমাতে উচ্চাভিলাষী প্রশমন পরিকল্পনাও বাস্তবায়ন করতে হবে। মঙ্গলবার স্থানীয় সময় রাতে গ্লাসগোতে স্কটিশ পার্লামেন্টে জলবায়ু বিষয়ক এক সেশনে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কার্বন নিঃসরণ কমিয়ে তার সরকার বাংলাদেশে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সবচেয়ে বড় সম্মেলন COP26-এর এবারের আসরে মূল পর্বে যোগ দেওয়ার পাশাপাশি ক্লাইমেট ভালনারেবল ফোরাম বা ভুক্তভোগী দেশগুলোর প্রেসিডেন্ট হিসেবে স্কটল্যান্ডে বেশ কিছু সাইডলাইন ইভেন্টে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার স্থানীয় সময় রাতে দেশটির পার্লামেন্ট ভবনে কল ফর ক্লাইমেট প্রসপারিটি শীর্ষক এক বিশেষ সেশনের আয়োজন হয়, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূল বক্তা হিসেবে আমন্ত্রণ জানিয়েছিল স্কটিশ পার্লামেন্ট। এই অনুষ্ঠানে ছোট বোন শেখ রেহানা ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ উপস্থিত ছিলেন স্কটিশ পার্লামেন্টে প্রথম বাংলাদেশি এমপি ফয়সল চৌধুরী। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের করণীয় তুলে ধরে বক্তব্য রাখেন সরকার প্রধান। তিনি বলেন, কার্বন নিঃসরণ কম হয় এমন প্রযুক্তিতে এগোতে চায় তার দেশ। বাংলাদেশ ইজ অলসো কমিটেড টু ফলোইং এ প্রগ্রেসিভ অ্যাপ্রোচ টু ডেভেলপিং ইটস ইকোনমি অন এ লো কার্বন পাথওয়ে। বিশ্ব নেতাদের এক হয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার উদ্যোগ ছাড়া জলবায়ু পরিবর্তনের দুর্যোগ সামাল দেয়া সম্ভব হবে না বলেও জানান প্রধানমন্ত্রী। The country has taken several initiatives on renewable for reducing greenhouse gas emission as well as promoting গ্রিন এনার্জি। এর আগে স্থানীয় সময় বিকেলে COP26-এর সম্মেলন স্থলে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বৈঠকে উপস্থিত ছিলেন তার মেয়ে ক্লাইমেট ভালনারেবল ফোরামের থিমেটিক অ্যাম্বাসেডর সাইমা ওয়াজেদ পুতুল। বৈঠকে বাংলাদেশ যুক্তরাজ্য দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন দুই শীর্ষ নেতা। দেবাশিস রায়, সময় সংবাদ। মানবজাতি ধ্বংসের দ্বার প্রান্তে, এই বার্তা দিয়ে চলছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP26। স্কটল্যান্ডের গ্লাসগো শহরে এই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করে তুলে ধরেছেন জলবায়ু ইস্যুতে নানা প্রস্তাবনা। সম্মেলনে বাংলাদেশের জন্য ইতিবাচক অনেক বার্তাও রয়েছে। COP26 সম্মেলন স্থল থেকে ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। COP26 সম্মেলনে যোগ দিয়ে ব্যস্ততম 2 দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেছেন যুক্তরাজ্যের প্রিন্স চার্লস, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, স্কটল্যান্ডের মুখ্যমন্ত্রী নিকোলা স্টারজন সহ জলবায়ু ইস্যুতে প্রভাবশালী আরও অনেক দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে। প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় চ্যালেঞ্জের পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে এই আলোচনায়। জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য $100 বিলিয়ন অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ করতে এবারও জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। I am very hopeful that developed country will come forward and we will be able to do it. জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জোট CBF-এর চেয়ারপারসন হিসেবে এই সম্মেলনে প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই প্রতিবারের চেয়েও এবারের দায়িত্বটা কিছুটা বেশি।
নিজ দেশের সঙ্গে জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ দেশগুলির স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো জোরালোভাবে তুলে ধরেছেন তার বক্তব্যে। প্রাপ্তিও অনেক রয়েছে বলে জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। জলবায়ু সম্মেলনে জিরো ইমিশন গাড়ির উপর বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। পরিবেশ রক্ষায় এটি বেশ কার্যকর। খুব শীঘ্রই বাংলাদেশে ইলেকট্রিক গাড়ি চলাচলের যুগোপযোগী করার জন্য পরিকল্পনা সরকার হাতে নিয়েছে। Zero emission ambulance is a base electric vehicle and it has a hydrogen fuel cell range extender on it to effectively get to 300 miles of range, but with zero emission from the battery and zero emission from the fuel cell. There's only water vapor is emitted. পলিসি তৈরি করে ফেলছি যে চার্জিং স্টেশনগুলো কিরকম হবে, দুটো বিষয় আমরা নজর করতেছি। আমরা গভর্নমেন্ট ইউটিলিটি ভেহিকল যেগুলো আছে, বিশেষ করে যেগুলো ইউটিলিটি ভেহিকল এবং 3 হুইলার, এগুলিকে যত দ্রুত সম্ভব ই ভেহিকলে নিয়ে আসা উচিত। বিশাল সেভিং, কারণ বাংলাদেশে এখন প্রায় কিলোমিটার প্রতি মাত্র 10 টাকা খরচ, কার্বন ইমিশন নাই বললেই চলে। আমরা যদি ভেহিকেলের ক্ষেত্রে সমস্তগুলিকে যদি আমরা ইলেকট্রিক্যাল ভেহিকল করে ফেলতে পারি, বছরে আমার সেভিং হবে তেলের ক্ষেত্রে প্রায় $1.5 বিলিয়ন। জলবায়ু বিপর্যয়ের পানির সমস্যা নিরসনে বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর সাথে বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন এবং একই সাথে জলাধারগুলো রক্ষায় বেশ কঠোর পদক্ষেপ নিতে হবে সরকারকে, এমনটি মনে করেন এই দুই পরিবেশ বিজ্ঞানী। কোস্টাল এরিয়াতে প্রত্যেকটা পোল্ডারের মধ্যে প্রচুর বিল আছে, এগুলো কিছু পুনর্দখল হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের বিনীত নিবেদন, যেগুলো সরকারি জমি, খাস জমি, সেগুলো পুনরুদ্ধার করে সেগুলোতে জলাধার নির্মাণ করা। দুটো জিনিস খুব বেশি দরকার, টেকনোলজি, সলিউশনস অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমাদের বেটার কোঅপারেশন উইথ আওয়ার ওয়াটার শেয়ারিং নেইবার্স। অর্থাৎ আমাদের ডাইনামিজম, আমরা যে কাজ করে যাচ্ছি সবার হয়ে, সেই জন্যে আমরা একটা রিজিওনাল সলিউশন দিতে এগোচ্ছি, সেই জন্য সবার কোঅপারেশন আরও প্রয়োজন। জলবায়ু বিপর্যয়ের কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত বাংলাদেশের জন্য এই মুহূর্তে বিশাল অঙ্কের আর্থিক সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন ব্যবসায়ী এই নেতা। ক্ষতিগ্রস্ত দেশগুলোতে বিশ্বব্যাপী যে একটি ফান্ডিং করা হচ্ছে, আমরা ব্যবসায়ীরা চাইব আমাদের যে ওয়ার্কাররা যে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আমাদের গ্রিন হাউস ইন্ডাস্ট্রি করার জন্য যে অবকাঠামো তৈরির জন্য প্রয়োজন আছে, এবং এফবিসিসি চাইবে এইসব উন্নয়ন ঘটানোর জন্য, এবং আমাদের বঙ্গোপসাগরে পানি বৃদ্ধির কারণে যেসব এলাকা আমাদের সাতক্ষীরা এবং অন্যান্য জায়গায় ডুবে যাচ্ছে, এইসব জায়গার মানুষদেরকে যাতে এই ফান্ডিং থেকে সহযোগিতা করা যায়, সেই দাবি আমরা এফবিসিসির পক্ষ থেকে রাখব। সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। শোয়েব কবির, সময় সংবাদ, গ্লাসগো, স্কটল্যান্ড। 2030 সালের মধ্যে বায়ুমণ্ডলে 30% মিথেন গ্যাস কমিয়ে আনার একটি চুক্তিতে সই করেছে যুক্তরাষ্ট্র সহ 80টিরও বেশি দেশ। তেল ও গ্যাস ক্ষেত্র থেকে মিথেন বাতাসে মিশে যাওয়া ঠেকাবে দেশগুলো। মঙ্গলবার COP26 জলবায়ু সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা আসে। তবে এ উদ্যোগে বিশ্বের সবচেয়ে বেশি গ্যাস নিঃসরণকারী দেশ চীন, রাশিয়া ও ভারত নেই। স্কটল্যান্ডের গ্লাসগোতে চলছে COP26 জলবায়ু সম্মেলন। সম্মেলনের তৃতীয় দিন মঙ্গলবার বৈশ্বিক তাপমাত্রা কমাতে বিভিন্ন উদ্যোগ গ্রহণে বৈঠক করেন বিশ্ব নেতারা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বে এই গোলটেবিল বৈঠকে অংশ নেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেন। বৈঠকে বায়ুমণ্ডলে মিলিয়ন টন গ্রিনহাউস গ্যাস মিথেনের মিশে যাওয়া ঠেকানোর বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। 2030 সালের মধ্যে বর্তমান অবস্থা থেকে 30% মিথেন গ্যাস কমিয়ে আনতে 80টিরও বেশি দেশ তেল ও গ্যাস ক্ষেত্র থেকে মিথেন ছড়ানো বন্ধের ঘোষণা দেয়। বর্তমান বৈশ্বিক উষ্ণায়নের জন্য মিথেন গ্যাস 1/3 দায়ী। তবে মিথেন গ্যাস কমানোর এই উদ্যোগের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি গ্যাস নিঃসরণকারী দেশ, বিশেষ করে চীন, রাশিয়া ও ভারতের মতো দেশগুলো নেই। বৈশ্বিক উষ্ণায়ন রোধে কয়েক দশক ধরে কার্বন ডাই অক্সাইডকে দায়ী করা হয়, যা বিদ্যুৎ উৎপাদন ও বন উজাড়কে দায়ী করা হয়। কিন্তু বর্তমানে মিথেনের ব্যাপারেও আলাদা নজর দেওয়া হচ্ছে, যেটা কার্বন ডাই অক্সাইডের চেয়ে দ্রুত গতিতে বায়ুমণ্ডলকে উষ্ণ করে তুলছে। বৈঠক শেষে গ্লাসগো সামিটে আনুষ্ঠানিকভাবে মিথেন গ্যাস কমানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয় এড়াতে বৈশ্বিক উষ্ণায়ন ঠেকানোর নানা পরিকল্পনা তুলে ধরেন তিনি। We just announced this package at the General Assembly and back in September. At the time, was mentioned 9 countries had signed on. Today,
It's over 80, it's approaching 100 countries that are signing on. তবে বিশ্ব নেতাদের এই প্রতিশ্রুতি মানতে পারছেন না পরিবেশ আন্দোলন কর্মীরা। জলবায়ু সম্মেলনস্থলের বাইরে বিশ্ব নেতাদের মুখোশ পরে প্রতিবাদ জানান তারা। বলেন প্রতিবারের সম্মেলনেই কথার ফুলঝুরি ছোটান বিশ্ব নেতারা, কিন্তু বাস্তবে ফলাফল শূন্য। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। দীর্ঘ বিরতির পর ফ্রান্সে আনুষ্ঠানিক সরকারি সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 9 নভেম্বর থেকে 13 নভেম্বর 5 দিন ব্যাপী সফরে তিনি রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে স্থানীয় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। দীর্ঘ বিরতির পর আনুষ্ঠানিক সরকারি সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 9 নভেম্বর থেকে 13 নভেম্বর 5 দিনব্যাপী তার এই সফরের সময় তিনি সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। গ্লাসগোর জলবায়ু শীর্ষ সম্মেলন শেষ করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী 9 নভেম্বর তার ফ্রান্স সফর শুরু করবেন। আর তাকে স্বাগত জানানোর লক্ষ্যে ফ্রান্সে এখন ব্যাপক প্রস্তুতি চলছে। আমরা অতি আগ্রহের সাথে অপেক্ষা করতেছি কখন আমাদের প্রাণপ্রিয় নেত্রী ফ্রান্সের মাটিতে এসে উপস্থিত হবেন। জননেত্রী শেখ হাসিনা যেখানে যাবেন, ফ্রান্স আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ প্রত্যেকে আমরা জননেত্রী শেখ হাসিনাকে স্বাগতম জানাবো। ওনার আসার দিন থেকে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ফ্রান্স আওয়ামী লীগের সকল নেতাকর্মী অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করবে। মামুল হোসেন বাবু, সময় সংবাদ, প্যারিস। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে, নাম পরিবর্তনের 1 সপ্তাহের মধ্যে নতুন ঘোষণা নিয়ে হাজির ফেসবুক, বন্ধ হচ্ছে চেহারা শনাক্তকারী অ্যাপ। নিউ ইয়র্ক সিটির নির্বাচনে প্রথমবারের মতো কুইন্সের বিচারক ও ব্রুকলিনের সিটি কাউন্সিল ওমেন হলেন বাংলাদেশি সোমা সাইদ ও শাহানা হানিফ। মঙ্গলবার চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। গুরুত্বপূর্ণ এ দুটি পদে প্রথমবারের মতো বাংলাদেশিদের বিজয়ে নিউ ইয়র্কে এখন চলছে আনন্দ উৎসব। এদিকে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী এরিক অ্যাডামস। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। বিশ্বের অন্যতম বৃহৎ এবং যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্ক। এই শহরের আয়তন, জনসংখ্যা ও ব্যবসা বাণিজ্যের প্রসার এবং ব্যাপ্তি ততটাই নিষ্প্রাণ হয়েছে এবারের সাধারণ নির্বাচন। মঙ্গলবার সারাদিন বিচ্ছিন্নভাবে 1-2 করে ভোটার ভোট কেন্দ্রে এসেছেন। এদের মধ্যে স্বল্প সংখ্যক বাংলাদেশিও ছিলেন। আমার ভালো লাগছে ভোট দিয়ে, আমি ফার্স্ট টাইম ভোটার এখন, আর আমিও চাই যে সবাই ভোট দিক, বিশেষ করে আমাদের বাঙালি যারা আছে। আমরাই তো নির্ধারণ করব যে কে সিটিটাকে টেক কেয়ার করবে আর কি হবে, তার উপরে ডিপেন্ড করতেছে। নিউ ইয়র্কের প্রতিটি ভোট কেন্দ্রে বিভিন্ন নির্দেশনা দেয়া হয় বাংলায়। ব্যালট পেপারেও ছিল বাংলা ভাষা। সকাল 6টা থেকে টানা রাত 9টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচনে ভোটার উপস্থিতি কম হলেও প্রার্থীরা সুনিশ্চিত বিজয় জেনেও ঘরে বসেছিলেন না। ঠান্ডা আবহাওয়ায় বিরামহীন প্রচারণা চালিয়েছেন তারা। এদিকে রাতে ভোট গণনা শেষে দ্রুতই ফল আসতে থাকে। নির্বাচনে মেয়র পদে বিজয়ী হন এরিক অ্যাডামস। 2 বাংলাদেশি প্রার্থী কুইন্স কাউন্টি বিচারক পদে অ্যাটর্নি সোমা সাইদ ও ব্রুকলিনে সিটি কাউন্সিল ওমেন হিসেবে বিজয়ী হন শাহানা হানিফ। আমি খুবই এক্সাইটেড এবং হোপফুল যে আমি শেষ বাংলাদেশি না সিটি কাউন্সিলে। খুব ভালো লাগছে উইন করে, এবং এই উইনটা বাংলাদেশিদের জন্য এবং প্রত্যেকটা ইমিগ্রেন্ট কমিউনিটির জন্য। নিউ ইয়র্কে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয় গত জুনে। নিজ দলের প্রার্থীদের মধ্যে কে চূড়ান্ত প্রার্থী হবেন, দল কিংবা দলীয় নেতারা নন, এই প্রাইমারিতে ভোটাররাই তা ঠিক করেন। প্রাইমারিতে যারা বিজয়ী হন ডেমোক্রেট অধ্যুষিত হওয়ায় সাধারণত তারাই মূল নির্বাচনে চূড়ান্ত বিজয় পান। এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রাইমারি নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থীরাই যে এই নির্বাচনে বিজয়ী হবেন এটা একরকম নিশ্চিতই ছিল। তাই মূল নির্বাচনেও ভোটারদের আগ্রহ ছিল কম। তারপরেও 2 বাংলাদেশি মূল নির্বাচনে বিজয়ী হয়েছেন। এটি কমিউনিটি তাদের বড় বিজয় হিসেবেই দেখছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জ্যামাইকা, নিউ ইয়র্ক।
এ বিষয়ে বিস্তারিত জানাতে নিউ ইয়র্ক থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। আপনাকে ধন্যবাদ। যে আমার রিপোর্টটি দেখছিলেন সেখানে আমরা বলেছি যে সারা দিনে কিন্তু বিচ্ছিন্নভাবে ভোটাররা গিয়েছেন, সেই তুলনায় কিন্তু ভোটার উপস্থিতি আজকে কিন্তু কম ছিল, কিন্তু দিন শেষে কিন্তু নানান কারণেই উৎসব মুখর হয়ে উঠেছে। আজকে এই যে মধ্যরাত 11টা পেরিয়ে গেছে, এখন এই মুহূর্তে আমি রয়েছি নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র এরিক অ্যাডামের যে নির্বাচনী ক্যাম্প। একটু আগেই তিনি বিজয়ী ভাষণ দিয়েছেন এই মঞ্চ থেকে। এখনও নানান জন এখানে ছবি তুলছেন। কিছুক্ষণ আগেই আমরা এখানে তাকে আমরা পেয়েছিলাম, তার বক্তব্য আমরা শুনেছি। তিনি নিউ ইয়র্ককে কীভাবে সাজাতে চান সেটি উল্লেখ করেছেন। বিপুল সংখ্যক মানুষ কিন্তু এখনও এখানে রয়েছেন। নিউ ইয়র্কের শুধু নয়, যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম এখানে এসে উপস্থিত হয়েছে এই ইভেন্টটি কাভার করার জন্য, এবং বাংলাদেশের একমাত্র গণমাধ্যম কর্মী হিসেবে এখন নিউ ইয়র্কের এই সাধারণ নির্বাচন পরবর্তী মেয়রের যে বিজয়ী সমাবেশ সেটি কাভার করার আমাদের সুযোগ হয়েছে, সময় সংবাদের সুযোগ হয়েছে। বিপুল সংখ্যক বাংলাদেশিও কিন্তু এই সমাবেশে উপস্থিত হয়েছেন। আমি বাংলাদেশি কমিউনিটির একজন সিনিয়র প্রবীণতম ডেমোক্রেট নেতার সঙ্গে কথা বলবো, তিনি মোর্শেদ আলম। আমি একটু বলবো যে 30 বছর পরে একজন কৃষ্ণাঙ্গ মেয়র পেয়েছে নিউ ইয়র্ক। 30 বছর আগের অভিজ্ঞতা থেকে আপনার কি মনে হয় বাংলাদেশি কমিউনিটির জন্য, এশিয়ান কমিউনিটির জন্য, অভিবাসী কমিউনিটির জন্য এরিক অ্যাডাম কতটুকু সহায়ক হবে? অ্যাকচুয়ালি 30 বছর আগে আমি প্রত্যক্ষ করেছি ডেভিড ডিঙ্কিনের নির্বাচন। 30 বছর পরে আমি প্রত্যক্ষ করলাম এরিক অ্যাডামের নির্বাচন। আমি গর্বিত এবং ধন্য যে এই দুটি নির্বাচন আমার স্বচক্ষে দেখেছি। তার মধ্যে যখন সাদা কমিউনিটি নিউ ইয়র্কে অনেক বেশি ছিল তখন এক ধরনের নির্বাচন হয়েছে। এখন আমরা মাইনরিটি, ব্ল্যাক থেকে আরম্ভ করে বাংলাদেশি পর্যন্ত সমস্ত গ্রুপ একত্রিত এবং ঐক্যবদ্ধভাবে এরিক অ্যাডামকে নির্বাচিত করেছে, এবং আমি আশা করি এই নির্বাচনে আমাদের জন্য ফসল বয়ে আনবে এবং সার্থকভাবে আমরা মেইন স্ট্রিম পলিটিক্সে অংশগ্রহণ আমরা করতে পারবো। জনাব মোর্শেদ আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একজন প্রবীণতম নেতার কাছ থেকে এখন যাব নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, একজন তরুণ ডেমোক্রেট নেতা আহনাফ আলমের কাছে। আপনার কাছ থেকে জানতে চাই যে বাংলাদেশি দুজন তরুণ নেতা ইলেক্টেড হয়েছেন, একজন সিটি কাউন্সিল ওমেন হয়েছেন, একজন কুইন্স কাউন্টি বিচারক পদে নির্বাচন করেছেন। এই বিষয়টি আপনার অনুভূতি জানতে চাই একজন তরুণ নেতা হিসেবে। আসলে অনুভূতিটা ভাষায় ব্যক্ত করার মতো না, কারণ ওনারা দুইজন নির্বাচিত হয়ে আমাদের জন্য এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি দ্বার উন্মোচন করেছে যারা ভবিষ্যতে নির্বাচন করবে। এটা আমাদের পুরো কমিউনিটির জন্য একটা বিশাল ব্যাপার। জি, আমি একটু জানতে চাই যে এরিক অ্যাডাম এবং দুই বাংলাদেশির বিজয়ের পাশাপাশি এই আজকে নিউ ইয়র্কেও কিন্তু অনেকেই বিজয়ী হয়েছেন। বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ কারা কারা নির্বাচনে বিজয়ী হয়েছেন আজকে? বাংলাদেশিদের জন্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশে অধ্যুষিত এলাকা বলে জ্যাকসনাইট এরিয়া থেকে শেখর কৃষ্ণান, যেটাকে আমরা ডিস্ট্রিক্ট 25 দলে থাকি, এবং জামাইকা থেকে জিম জেনারো, নান্তাশা উইলিয়াম, লিন্ডা লি এবং আড্রিয়ানা অ্যাডাম সহ অনেকেই বাংলাদেশি অধ্যুষিত এরিয়া থেকে নির্বাচিত হয়েছেন বলে আমরা ধারণা করতে পেরেছি। অনেক ধন্যবাদ আহনাফ আলম। ইমা, আপনাকে বলি যে শুধু নিউ ইয়র্কে কিন্তু নয়, নিউ জার্সি এবং ভার্জিনিয়া অঙ্গরাজ্যেও কিন্তু আজকে সাধারণ নির্বাচন হয়েছে, এবং সেখানে সবচেয়ে বড় যেটি ব্যাপার নিয়ে আলোচনা হচ্ছিল যে ভার্জিনিয়ার যে গভর্নর সেটি কে হবে। ডেমোক্রেটরা অনেক চেয়েছিল যে ভার্জিনিয়ার গভর্নরের পদটি যেন তারা তাদের হাতে থাকে, কিন্তু আমরা সর্বশেষ খবর যেটি পাচ্ছি তাতে করে দেখা যাচ্ছে যে রিপাবলিকান গভর্নর সেখানে ভার্জিনিয়ায় অনেক এগিয়ে রয়েছে। এই ছিল আমার কাছে নিউ ইয়র্কের নির্বাচন এবং নিউ জার্সি ভার্জিনিয়ার নির্বাচন পরবর্তী সর্বশেষ খবর। ইমা, আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র এরিক অ্যাডামের বিজয় সমাবেশ থেকে। ধন্যবাদ আপনাকে। নিউ ইয়র্ক থেকে নির্বাচন পরবর্তী সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। আয়ারল্যান্ডে হু হু করে বাড়ছে করোনায় আক্রান্তের হার। এতে আইসিইউতে ভর্তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জোয়েলের রিপোর্টে বিস্তারিত। কয়েক সপ্তাহ আগেও করোনায় একদিনে গড়ে আক্রান্তের হার 1000-এর বেশি ছিল না আয়ারল্যান্ডে। এখন প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন অন্তত 2500।
এতে করে আইসিইউগুলোতে বাড়ছে রোগীর চাপ। 5 থেকে 12 বছরের শিশুরাও আক্রান্ত হচ্ছে করোনায়। দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় স্থানীয়দের পাশাপাশি আতঙ্ক বাংলাদেশিদের মাঝেও। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে করোনার রোগীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। সেজন্য সবসময় বাচ্চাদেরকে স্কুলে দিতে, নিজেরা কাজে কর্মে যেতে অনেকটা আতঙ্কিত থাকা লাগে। প্রতিনিয়তই এখন বাড়তেছে করোনা আক্রান্ত। আমার কাছে মনে হয়েছে যে কারণটা হলো আমাদের সুরক্ষা আমরা আগের মতো যতটুকু দিতে চাইতাম বা দিতে পারতাম নিজেকে বা অপরকে, আমরা ততটা এখন আর আগের মতো ততটা সিরিয়াস নই। এদিকে নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যকর্মীদের মাঝে বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। এখনও করোনা ভ্যাকসিনের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারেনি অস্ট্রেলিয়ার বেশিরভাগ অঙ্গরাজ্য। তুলনামূলক ছোট শহরে অবস্থানরত প্রবাসীদের করোনাকালীন সীমাবদ্ধতা এখনও কাটেনি। শর্ত সাপেক্ষে আন্তর্জাতিক সীমানা খুললেও অনেকেরই সহসায় দেশে যাওয়ার সুযোগ হচ্ছে না। অস্ট্রেলিয়া প্রবাসীদের সর্বশেষ অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী SM আমিনুল রুবেল। ধন্যবাদ ইমা। যেমনটি বলছিলেন যে অস্ট্রেলিয়ার শুধুমাত্র নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়া অঙ্গরাজ্য ছাড়া মোটামুটি অন্যান্য স্টেটগুলো এখনও তাদের যে ভ্যাকসিন কার্যক্রমের লক্ষ্যমাত্রা সেটিতে কিন্তু পৌঁছতে পারেনি। যদিও ক্যানবেরায় এই মুহূর্তে প্রায় 90 ভাগের কাছাকাছি, 90 ভাগের উপরে মানুষ যারা 16 বছরের ঊর্ধ্বে তারা দুটো ভ্যাকসিনই পেয়েছে। এছাড়া সিডনি শহর যে অবস্থিত যে অঙ্গরাজ্যে সেখানে কিন্তু 87 ভাগের উপরে মানুষ দুটো ভ্যাকসিন পেয়েছে এবং ভিক্টোরিয়াতে পেয়েছে কিন্তু 80 ভাগের উপরে। আপনারা জানেন যে গত 1 তারিখ থেকে নভেম্বরের 1 তারিখ থেকে সিডনি আন্তর্জাতিক যে এয়ারপোর্ট সেটা খুলে দেওয়া হয়েছে এবং অস্ট্রেলিয়ার যারা নাগরিক এবং যারা স্থায়ী বাসিন্দা, যাদেরকে পার্মানেন্ট রেসিডেন্ট বলা হয় এখানে পিআর, তারা কিন্তু এখন যে কোনো দেশে যেতে পারছে পৃথিবীর, এবং সরকারের অনুমতি নিতে হচ্ছে না এবং তাদের ফিরে এসে তাদেরকে হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে না। এটি একটি বড় সুখবর, বাংলাদেশিদের জন্য সুখবর। তবে অস্ট্রেলিয়ার নিয়ম নীতি কিন্তু অনেকটাই ভিন্ন, যে এখানে স্টেট গভর্নমেন্টগুলো তারা কিন্তু তাদের স্টেটের ডিসিশনগুলো নেয়, যে কারণে এই মুহূর্তে যে একজন বাংলাদেশি দ্বৈত নাগরিক, যে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের নাগরিক, সে যেমন বাংলাদেশে গিয়ে ঘুরে আসতে পারছে কিন্তু সে কিন্তু তাসমানিয়া যেতে পারছে না, যেটি অস্ট্রেলিয়ার ভিতরে বা অন্য শহরে এক স্টেটের মানুষ অন্য স্টেটে যেতে পারছে না। তবে সরকার এই ক্রিসমাসকে, আগামী মাসের বড়দিনকে কিন্তু সামনে রেখে যে চেষ্টা করে যাচ্ছে আগামী বছরের এই বছরের ডিসেম্বরের 15 তারিখের ভিতরে সব স্টেটগুলো আর অন্তর্বর্তী যোগাযোগ খুলে দেওয়ার চেষ্টা করছে। ছোট শহরে অবস্থানরত বাংলাদেশি যারা আছে তাদের কিন্তু ভাগ্য খুব বেশি এখনো বদলায়নি। অনেক তাসমানিয়া অনেক আন্তর্জাতিক শিক্ষার্থী আছে যারা কিন্তু মেইনল্যান্ড অস্ট্রেলিয়া, যে অস্ট্রেলিয়া বড় বড় শহরগুলো সেখানে আসতে পারছে না, সেভাবে আসতে পারছে না। দীর্ঘদিন যাবত তারা সেখানে আছে, তারা দেশে যেতে পারছে না, কারণ আন্তর্জাতিক শিক্ষার্থী যারা আছে তাদের জন্য সরকার কিন্তু এখনো পুরোপুরি বর্ডার খুলে দেওয়ার যে নিয়ম নীতি সেটি কিন্তু দেয়নি। তার মানে কেউ এখন দেশে যেতে পারছে না, তেমনি কিন্তু নতুন স্টুডেন্টরাও আসতে পারছে না। শুধুমাত্র নিউ সাউথ ওয়েলসে প্রতি সপ্তাহে মাত্র 250 জন স্টুডেন্ট আসতে পারছে, সেখানে বাংলাদেশ স্টুডেন্ট থাকার সংখ্যা খুবই কম। তো আগামী বছরের শুরুর দিকে প্রচুর বাংলাদেশি অস্ট্রেলিয়াতে যারা PhD করছে বা এরকম অনেকে যারা ভিসা পেয়েছে তারা কিন্তু আসতে পারবে। তবে শিক্ষার্থীদের জন্য আগামী বছরের ফেব্রুয়ারিতে অন্তত অস্ট্রেলিয়াতে প্রবেশের সুযোগ আছে কিনা সেটি এখনও প্রশ্নবিদ্ধ। সরকার কিন্তু চেষ্টা করছে যে পুরো অস্ট্রেলিয়ার সবাই যদি 90 ভাগের উপরে করোনা ভ্যাকসিন, জনসংখ্যা যদি 90 ভাগের উপরে করোনা ভ্যাকসিনের দুটো ডোজ নিয়ে থাকে, তাহলে হয়তো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিক যাত্রী এবং স্টুডেন্টদেরকে আসার ব্যাপারে পুরোপুরি ওপেন করে দেবে অস্ট্রেলিয়ার বর্ডার। এই ছিল অস্ট্রেলিয়ার থেকে সর্বশেষ করোনার খবর আমার কাছে। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে এমার কাছে। ধন্যবাদ। এবার চেহারা শনাক্তকারী বা ফেসিয়াল রেকগনিশন অ্যাপ বন্ধ করতে যাচ্ছে ফেসবুক। কর্পোরেট নাম পরিবর্তনের 1 সপ্তাহের মধ্যে এই নতুন চমক নিয়ে হাজির জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। চেহারা শনাক্তকারী বা ফেসিয়াল রিকগনিশন অ্যাপ, যার সাহায্যে ছবি ও ভিডিওর মাধ্যমে ফেসবুকে স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীকে শনাক্ত করা হতো। এই অ্যাপটি এবার বন্ধ করতে যাচ্ছে জনপ্রিয় সামাজিক মাধ্যমটি। ফেসবুকের কর্পোরেট নাম পরিবর্তন হয়েছে সপ্তাহখানেক আগেই। টেক জায়ান্টটিকে নিয়ে চলমান নানা সমালোচনার মধ্যেই এই ঘোষণা দিল ফেসবুক। আগামী মাসের মধ্যে সারা বিশ্বে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছেন ফেসবুকের একজন মুখপাত্র।
চেহারা শনাক্তকরণের এই প্রযুক্তি বিভিন্ন হাসপাতাল এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর কাছে নিরাপত্তার স্বার্থে জনপ্রিয়তার তুঙ্গে ছিল, কারণ এর মাধ্যমে অনুপ্রবেশকারীর ওপর খুব সহজেই নজরদারি করা যেত। ফেসবুকের কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভাগ জানায়, চেহারা শনাক্তকরণ প্রক্রিয়ার ব্যবহার নিয়ন্ত্রণ করার জন্য একটি সুস্পষ্ট নীতিমালার প্রক্রিয়া চলছে। চলমান অনিশ্চয়তার মধ্যে চেহারা শনাক্তকরণের ব্যবহার সীমিত করাকেই উপযুক্ত সিদ্ধান্ত বলে মনে করছেন ফেসবুক কর্তৃপক্ষ। গেল কয়েক মাস ধরেই ব্যবহারকারীদের নিরাপত্তা ও ব্যাপক অপব্যবহারের বিষয় নিয়ে বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা এবং আইন প্রণেতাদের কঠোর সমালোচনার মধ্য দিয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। ইউরোপের অন্যান্য দেশে যেখানে প্রতি বছর শ্রমিকদের গড় আয় বৃদ্ধি পাচ্ছে, সেখানে গেল 10 বছরে ইতালির প্রত্যেক শ্রমিকের আয় কমেছে গড়ে বার্ষিক 596 ইউরো। বিস্তারিত ভেনিস থেকে ইতালি প্রতিনিধি মাকসুদ রহমানের রিপোর্টে। গেল 10 বছরে ইতালিতে প্রত্যেক শ্রমিকের বার্ষিক গড় আয় কমেছে 596 ইউরো, কিন্তু একই সময়ে ফ্রান্স, স্পেন, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস ও ইউর অন্য সব দেশের শ্রমিকদের বার্ষিক গড় আয় বৃদ্ধি পেয়েছে উল্লেখযোগ্য পরিমাণে। এতে অর্থনৈতিক সংকটে অনেক ইতালিয়ান শ্রমিক সহ প্রবাসী বাংলাদেশিরাও। দেশটিতে গত 10 বছরের মধ্যে সর্বনিম্ন 2.3 মিলিয়ন বেকারত্বের সংখ্যা থেকে বৃদ্ধি পেয়ে তা বর্তমানে 6 মিলিয়ন অতিক্রম করেছে। গত বছর ইতালির বেকারত্ব হার ছিল 9.2%, যা বর্তমানে 14.5% এসে দাঁড়িয়েছে। সম্প্রতি এ সকল তথ্য উঠে এসেছে ইনস্টিটিউট অফ ইতালিয়ার তথ্য ও গবেষণা পরিসংখ্যানের সার্ভে রিপোর্টে। বর্তমানে ইতালিতে অবস্থান করছেন প্রায় 30 লক্ষ অস্থায়ী কর্মী। সময় সংবাদ, ইতালি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শেষ হয়েছে 5 দিন ব্যাপী প্রাণের বইমেলা। মেলার শেষ দিনে সেরা প্রকাশনীর পুরস্কার পেয়েছে বাংলাদেশের অনন্যা। এর আগে মুক্তধারা জেএফপি সাহিত্য পুরস্কারে ভূষিত হন পশ্চিমবঙ্গের বরেণ্য লেখক সমরেশ মজুমদার। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। সপ্তাহের প্রথম কর্মদিবস, তাও আবার মেলার শেষ দিন, তাই হয়তো বইমেলা প্রাঙ্গণে বিদায়ের সুর। এদিন মেলায় পাঠক ও দর্শনার্থীর সংখ্যা ছিল অন্য দিনগুলোর তুলনায় কিছুটা কম। করোনা মহামারীর পর এবার সীমিত আকারে আয়োজন হলেও বইমেলাকে ঘিরে লেখক, পাঠক, প্রকাশক সবাই ছিলেন উচ্ছ্বসিত। আমরা যারা দেশ ছেড়ে প্রবাসে এক ধরনের বিচ্ছিন্ন হয়ে আছি, এই বিচ্ছিন্নতার বেদনা দূর হবে এই ধরনের মেলা। বাংলাদেশের একটা বইমেলাতে মাঝখানে যেতে পারিনি, তো সেই জায়গা থেকে যদি বলতে হয় যে আমরা নিউ ইয়র্কে এত দূরে, দেশ থেকে এত দূরে থাকার পরেও বছরে একবার এখানে বইমেলা আমরা অনেককেই পাই। এবারের মেলায় ঢাকা থেকে 11টি এবং নিউ ইয়র্কের 2টি প্রকাশনী সংস্থা অংশ নেয়। ঢাকার কবিতা চর্চা নিউ ইয়র্কের বইমেলা উপলক্ষে বের করে 4টি বই। এছাড়া দেশ ও প্রবাসীর কবিদের কবিতা নিয়ে প্রকাশ করে একটি সংকলন। মেলার শেষ দিনে শ্রেষ্ঠ প্রকাশনী নির্বাচিত হয় বাংলাদেশের অনন্যা প্রকাশনী। আগামী বছর 31তম বইমেলার আহ্বায়ক মনোনীত হয়েছেন গোলাম ফারুক ভুইয়া। আমার মনে হয় আমরা অভূতপূর্ব একটা সাড়া পেয়েছি। এখানে বাংলাদেশ থেকে প্রায় 11 জন প্রকাশক এসেছেন, তারা তাদের বই নিয়ে এসেছেন এবং এবার তারা জানাচ্ছেন তাদের বই এবার ভালো বিক্রি হচ্ছে। বইমেলাটি 31 বছর, তা আমি আমাদের যে নতুন কমিটি তাদের কাছে আমি একটা কথাই বলেছি, 30 বছরের পর আপনারা 31 বছর মনে না করে এটাকে প্রথম বছর মনে করেন। প্রতিদিনের মতো এদিনও মেলায় ছিল বিষয়ভিত্তিক আলোচনা ও সঙ্গীতানুষ্ঠান। মেলায় সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন ঢাকা ও নিউ ইয়র্কের শিল্পীরা। ভার্চুয়াল বইমেলার পর এবার করোনার মধ্যে সীমিত আকারে হয়েছে বইমেলা। আগামী বছর আরও বৃহৎ পরিসরে আগের চেহারা ফিরে পাবে বইমেলা, এমনটাই প্রত্যাশা করছেন লেখক, পাঠক, প্রকাশক সবাই। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক বইমেলা প্রাঙ্গণ, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। কার্বন নিঃসরণ কমিয়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। স্কটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিগগিরই ইলেকট্রিক গাড়ির যুগে প্রবেশ করবে বাংলাদেশ। 2030 সালের মধ্যে বায়ুমণ্ডলে মিথেন গ্যাস কমিয়ে আনতে 80টি দেশের চুক্তি সই। অংশ নেয়নি চীন, রাশিয়া ও ভারত।
এবং নিউ ইয়র্ক সিটি নির্বাচনে প্রথমবারের মতো বিচারক ও কাউন্সিল ওম্যান হলেন বাংলাদেশি সোমা সাইদ ও শাহানা হানিফ। প্রবাসীদের উচ্ছ্বাস। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।